আজ অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও কম্পোজিশন। সিঙ্গেল ফিগার ড্রয়িংয়ের সময় আমি বলেছিলাম এর পরের ভিডিওটা কম্পোজিশনের হবে, আর তোমাদের অনেকের অনেক রকম কমেন্ট পাওয়ার পর আমার মনে হলো কম্পোজিশনেই ভিডিও আনা দরকার। ভিডিও শুরুর আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। আমরা যারা কাজ করি তারা চেষ্টা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে, কিন্তু তোমরা কনফিউজড হও না। আমি জানি তোমরা অনেককে ফলো করো, সেটা খুব ভালো দিক, কিন্তু আর্ট কলেজের এক্সাম খুব সহজ নয়, তার জন্য তোমাদেরকেও অনেকটা পরিশ্রম করতে হবে। শুধু আমাদেরকে দেখলে বা আমরা যেটা করাচ্ছি সেইটুকু দেখে তোমরা যদি ভাবো যে তোমাদের চান্স হয়ে যাবে, আমার মতো অনেকেই আছে যারা প্রিপারেশান দিচ্ছে বা যারা কাজ শেখাচ্ছে, তোমরা যদি শুধু ভাবো যে শুধু আমি তাদের কাছে শিখে বা শুধু আমি তাদের ভিডিওটা বা আমার ভিডিওটা শুধু আমার ইউটিউব ভিডিওটা দেখেই তোমরা কম্পোজিশন করতে পেরে যাবে, তেমনটা কিন্তু না। এটা একটা পার্ট, এটা একটা স্টেপ। আমি খুব সহজভাবে কিভাবে তোমরা কম্পোজিশন করতে পারবে, কিভাবে কম্পোজিশন তোমরা বের করবে, আমি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছি। চলো এবার কম্পোজিশন নিয়ে কিছু কথা বলি। কম্পোজিশনের ক্ষেত্রে এই যে কম্পোজিশনটা আমি করছি, এই কম্পোজিশনটার নাম চায়ের দোকান। অ্যাকচুয়ালি চায়ের দোকান বলতেই আমরা কি ভাবি? চায়ের দোকান বলতে আমরা ভাবি একটা গুমটি চায়ের দোকান থাকবে, সেখানে ডিম, কলা, পাউরুটি এইসব কিছু থাকবে, আর একজন মানুষ চায়ের দোকানে দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে যে চা ঢালবে, আর আরেকজন কেউ চা দিতে আসবে, ট্রে নিয়ে দিতে আসবে, 2-3 জন পাশাপাশি বসে থাকবে চেয়ার টেবিল নিয়ে। এই কম্পোজিশন তোমরা অনেক দেখেছো। আমি যে কম্পোজিশনটা বলছি, তোমরা কিন্তু তোমাদের যদি করা থাকে কম্পোজিশনটা, তোমরা কিন্তু অধিকাংশই এই কম্পোজিশনটা রিলেট করতে পারবে। কিন্তু তোমরা কি কখনো এই কম্পোজিশনটা দেখেছো যে বাস যাচ্ছে, বাস স্ট্যান্ডের পাশেই একটা চায়ের দোকান আছে, সেখানে চায়ের যে লোকটা সে চা দিচ্ছে, কয়েকজন চা নিচ্ছে, আর ওই দূরে যে এক ভদ্রমহিলা আছেন উনি এক ভিক্ষে করছেন অ্যাকচুয়ালি, তো উনি এক ভিক্ষে করছেন, ভিক্ষে নিতে আসছেন। তো এই ধরনের কম্পোজিশন তোমরা দেখোনি, কারণ এটা আমার তোলা কম্পোজিশন। এই ছবিটা আমারই তোলা, নাগেরবাজার বাস স্ট্যান্ডের এই ছবি। যদিও কয়েকটা ফিগার অ্যাড করা, একটা ফিগার অ্যাড করা, একসাথে এই ফিগারগুলো ছিল না, অ্যাড করে নেওয়া, নিজের মতো করে একটু সাজিয়ে নেওয়া, তোমাদেরকে বোঝানোর জন্য অ্যাকচুয়ালি করা পুরোটাই। তো এটাই হচ্ছে পজিটিভ দিক হবে তোমার, যদি তুমি তোমার কম্পোজিশনটা নিজে করো। সেই জন্য আমি আমার সব স্টুডেন্টদেরকে বলি, তাই তোমাদেরকেও বলছি, সব সময় চেষ্টা করবে কিছু প্রথমে শিখে নিতে, কম্পোজিশন কিভাবে করতে হয়, কিভাবে সাজাতে হয়, প্রপোর্শন কি থাকে, পার্সপেক্টিভ কিভাবে কাজে লাগাতে হয়, সব কিছু। আর টুকটাক রুলস থাকে একটু, তার রুলস অফ থার্ড কীভাবে কাজ করছে ওটা খুব বেশি না জানলেও চলে, বেসিক নলেজটা রাখলেই হয়। এরপর তোমাদেরকে নিজেদের কম্পোজিশন নিজেদেরকে সাজাতে হবে। যেদিন তোমরা নিজের কম্পোজিশন নিজে সাজাতে পারবে, তারপর থেকে দেখবে তোমার যে কম্পোজিশনের পোর্টফোলিওটা হবে সেটা সবার থেকে আলাদা হবে। তোমার কম্পোজিশন দেখো, আমি সবসময় যেটা বলি যে 3000-4000 জন এক্সাম দিচ্ছে, ধরে নাও 1500 জন এক্সাম দিচ্ছে, তার মধ্যে 20-30 জন 40 জনের সিলেকশন হবে। তো তোমাকে সেই 30 জন বা 100 জনের মধ্যে আসতে হবে, যেখান থেকে স্যারেরা যারা আছেন ওনারা 30 জনের বাছাই করে নেবেন বা 20 জনের বাছাই করে নেবেন। তো তোমাকে সেই জায়গাটাই নিজেকে নিয়ে যেতে হবে, তার জন্য যথেষ্ট পরিশ্রম দরকার। এখানে আমি কম্পোজিশন কিভাবে সাজাবে তার বেসিক রুলটা বলে দিলাম। আমি তোমাদেরকে মুখ কিভাবে করতে হয় সেটাও একটু দেখাবো ভিডিওর মাঝেই। আমি একটু দেখিয়ে দেবো যে মুখ, এই যে এখানে দেখে নিলে যে আমি মোটামুটি একটা ড্রয়িং করে নিলাম, বেসিকভাবে সাজিয়ে নিলাম, প্রথমে লাইন ধরে নিলাম কিভাবে কোথায় কোথায় কত বড় ফিগারটা হতে পারে, তার মাথা শুরুটা কোথা থেকে হতে পারে, পায়ের শেষ কোথা হতে পারে, তার ব্যাকগ্রাউন্ডে কিভাবে ডেকোরেট আছে, সব কিছু জিনিস, এই সব জিনিসগুলো আমি সাজিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে আমি কম্পোজিশনটাকে কমপ্লিট করছি। তো সেইভাবেই যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কম্পোজিশনের ক্ষেত্রে, আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের যেই ভুলটা সবথেকে বেশি হয় সেটা হচ্ছে কখনো মুখ বড় হয়ে যায়, কখনো হাত পা বড় হয়ে যায়, আর সর্বোপরি ফিগার অনেক সময় লম্বা বা বেঁটে হয়ে যায়। আমার ফোকাস কিন্তু এই যে ইনি একজন চা দিচ্ছেন, একজন ব্যাগ থেকে টাকা বের করছেন বা চায়ের দামটা মেটাচ্ছেন, অন্যজন জিজ্ঞেস করছেন চায়ের দামটা কত বা ওই বিস্কিটটা দাও। তো এই জিনিসগুলো কি তোমরা বোঝাতে পারবে? যদি দেখো আমার এই ভিডিওটা 24 থেকে 30 মিনিটের মধ্যেই কমপ্লিট হবে। আমি মোটামুটি 1 ঘন্টাই কমপ্লিট করেছিলাম গল্প করতে করতে,
আমার এক স্টুডেন্টকে ডেমো দেখাচ্ছিলাম, তো বেসিকভাবেই দেখাচ্ছিলাম, যেরকমটা আমি বলে থাকি তোমাদের জন্যই আমি কাজ করে থাকি এগুলো। যদি রবীন্দ্রভারতী আর ইন্ডিয়ান আর্ট কলেজে ড্রয়িং দেয়, বিশেষত ওরা বেশিরভাগ টাইমেই ড্রয়িং দিয়ে থাকে, যদি ড্রয়িং দেয় তাহলে কিন্তু তোমাকে লাইন, ফিগারের প্রপোর্শন, ফিগারের ড্রয়িং, এইগুলোর ওপর একটু বেশি ফ্লো, এইগুলোর ওপর একটু তোমাকে বেশি জোর দিতে হবে। তারপর যদি কালার দেয়, গভর্নমেন্ট আর্ট কলেজে সবসময় তুমি জানো কালার দেবে। যদি কালার দেয়, অনেক সময় দেয়, যেমন আগের বছরই দিয়েছিল, কম্পোজিশন শুধু ড্রয়িং করতে দিয়েছিল আর মডেল স্টাডি ওয়াটার কালার করতে দিয়েছিল। তো তোমাকে ওয়াটার কালারটা জানতেই হবে, সেটা কম্পোজিশন হোক বা সিঙ্গেল ফিগার মডেল স্টাডি। এরকম কোনো ব্যাপার নেই যে আগের বছর মডেল স্টাডিতে কালার দিয়েছিল বলে এবছরও সেটাই দেবে। এবছর কম্পোজিশনে কালার দিতে পারে, মডেল স্টাডিতে সে শুধু লাইন ড্রয়িং দিতে পারে, দিতেই পারে, কোনো ব্যাপার না। তো এই জিনিসটা খেয়াল রেখো যে তোমার কাজটাকে তোমাকে আলটিমেটলি ইমপ্রুভ করতে হবে। তোমার ফিগার স্টাডি, তোমার সেন্স, তোমার কালার, তোমার ব্রাশ স্ট্রোক, সব কিছুকে ইমপ্রুভ করতে হবে। আমরা এই কম্পোজিশনটাই ওয়াটার কালারে করব, সেটাও আমি নিয়ে আসবো ভিডিওটা। শেষে তার চমকও তোমরা একটু দেখে ফেলতে পারবে। আমি শেষে কিছুটা দেখাবো তোমাকে যে কেমনভাবে কি আসছে। দেখো, এখানে আমি ব্যাকগ্রাউন্ড বা সামনের ফোরগ্রাউন্ডের এখানে যে কয়েকটা পট আছে সেইগুলোর একটু ড্রয়িং করেছি, তারপর ব্যাকগ্রাউন্ডেও কিছু থাকবে পট। তো আলটিমেটলি তোমাকে একটা কম্পোজিশন করার সময় কি ভাবতে হবে যে আমি একটা কাজ করছি, আমার কাজটা কতটা জমজমাটি হলো, চায়ের দোকানের ফিলটা আমি দিতে পারলাম কিনা, চায়ের দোকানে যেই সব অবজেক্টগুলো থাকে সেগুলোকে আমি কাজে লাগাতে পারলাম কিনা, সর্বোপরি ন্যাচারাল ব্যাপারটা আমি ফিল করাতে পারলাম কিনা, তো সেটা তোমাকে বোঝাতে হবে। এবার চলো এইটা এখানেই স্টপ করে আমি তোমাদেরকে মুখটা একটু আঁকাটা দেখাই, তোমরা কিভাবে মুখটা আঁকতে পারবে বেসিক থেকে, স্টেপ বাই স্টেপ কিভাবে একটা সার্কেল থেকে তোমরা একটা মুখ আঁকতে পারবে। চলো একটু দেখি, তারপর আবার এই পোর্শনে আসছি। একদম সার্কেল থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা মুখটা করতে পারবে, কোনো রকম কোনো কাট না, কোনো রকম কোনো স্পিড না, একদম রিয়েল টাইমে চলছে এটা। দেখো, যে কোনো ড্রয়িং শুরু করার আগে, বিশেষ করে তুমি যদি মুখটা করতে চাও, তোমাকে ওভার হ্যান্ড গ্রিপটা ধরতে হবে। তুমি রাইটিং গ্রিপ ধরতে পারবে না, ওভার হ্যান্ড গ্রিপ ধরে যেভাবে আমি এখানে দেখালাম এক্ষুনি। তারপর কিভাবে কোন দিকে মুখটা ঘুরে আছে সেটা দেখতে হবে। সাইডে থাকলে সাইডের দিকে হবে, সামনের দিকে থাকলে সামনের দিকে হবে। এখানে রাইট সাইডে, আমার রাইট সাইডের দিকে তাকানো আছে। সবার প্রথমে তোমাকে সার্কেলটা একদম এক্স্যাক্টভাবে সার্কেল করতে হবে, তোমাকে ওভাল করা যাবে না, তোমাকে ডিমের মতো করা যাবে না, তোমাকে সার্কেলটা সার্কেলের মতোই করতে হবে, একটু প্র্যাকটিস করে নিতে হবে তার জন্য। এরপর সার্কেলের একদম সেন্টারে হবে আইব্রো, সার্কেলের নিচের দিকে হবে নাকের লাইন, আর সেম ডিস্টেন্সে থুতনির লাইন, আর ওপরের দিকে হেয়ারের লাইন। এবার এর কিছু কিছু একটু ভেতরে ডিটেলসের মাপ আছে। নাকের লাইন থেকে আইব্রো লাইনের মধ্যে কোথায় চোখের লাইনটা হয় সেই মাপটা আছে। নাকের লাইন থেকে থুতনি লাইনের মাঝে মুখের যে লাইনটা হয়, মুখের যে লোয়ার লিপসের যে লাইনটা, সেটা অ্যাকচুয়ালি একদম মিডিল বরাবর হয়, তার উপরে আমাদের দুটো ঠোঁট থাকে। আমরা অনেক সময় ভুল কি করে থাকি, একদম মিডিল করে নাকের লাইন থেকে থুতনির লাইনের মিডিল করে আমরা লিপসের যে মিডিলের লাইন সেটা করে থাকি, সেটা হয়ে যায় একটু ভুল। আমি চাই না তোমরা সেম ভুলটা করো। এখানে আমি দেখছি মোটামুটি কানটা একদম সাইডেই আছে, তোমাদেরকে অবজার্ভ করে নিতে হবে ঠিকঠাক হবে। যেরকম বেসিক মাপ বলে দিয়েছি আমি, এখানে জ লাইনের যে পার্টটা সেই পার্টটা কোথায় আছে, তার পাশে কোন পার্টে কান থাকে, নাকের লাইন থেকে আইব্রোর যে লাইন হয় সেই লাইনের মিডিলেই থাকে কান। এবার যখন আমি একটু হালকা ডাউনভাবে তাকাচ্ছি তখন কানটা আমাদের একটু ওপরের দিকে ওঠে, যখন আমি একটু আপের দিকে তাকাই তখন কানটা একটু নিচের দিকে নামে। এই বেসিকগুলো আমি জানি, তোমরা সবাই জানো। যদি না জানো তাহলে অবশ্যই আমার এই ড্রয়িংটাকে একটু ফলো করো। আর যদি একদমই না বুঝতে পারো যে মুখের ড্রয়িং কি হচ্ছে বা ডিটেলস তোমরা কোথাও পাচ্ছ না, সেভাবে গাইডেন্স পাচ্ছ না, অবশ্যই আমাকে কমেন্ট করো। যখন নেক্সট পার্টে ওয়াটার কালারের পার্টটা আসবে, আমি শুধু মুখের নিয়েই, এখানে যেরকম সাইড, ফ্রন্ট আর আপ ডাউন এইভাবে আমি পোর্ট্রেটগুলো নিজের প্র্যাকটিসের জন্য আর স্টুডেন্টদের জন্য বিশেষ করে দেখিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি চাইবো তোমাদেরকেও এটা দেখিয়ে দিতে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের এই ড্রয়িং মুখের ক্ষেত্রে অসুবিধে হয়, এখানে কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতজন চাইছো। যেমন কম্পোজিশনের অনেকে আমাকে কমেন্ট করেছিলেন। তো এখানে দেখো, আইব্রোর যে আমি লাইনটা টেনেছিলাম সেখান থেকে চোখের যে লাইনটা, সেই লাইনের যে ডিস্টেন্স সেটা তোমাকে মেজারমেন্ট আনতে হবে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কতটা ডিস্টেন্সে চোখের লাইনটা হবে। নাহলে অনেক সময় ভুল হবে, অর্ধেকের থেকে ওপরে থাকে একটা চোখের যে 1/3,
1/3 হয়? একদম না। অনেকেই ভুলটা করে, অনেকে কি করে যে 3 ভাগের 1 ভাগ করে, অ্যাকচুয়ালি ওটা 4 ভাগের 1 ভাগ হয়, x/4, যদি আমরা ওই পুরো পার্টটাকে এক্স বলি। একটু একটু মাথার ওপর দিয়ে যাচ্ছে হয়তো, আমি বুঝতে পারছি, আমি আরও ডিটেলসে দেখিয়ে দেবো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। যদি তোমরা এটা না জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। এবার চোখের লাইনটা যখন আমরা করে ফেলেছি তখন আই সকেটটা আমাদেরকে করতে হবে। আই সকেট যখন আমরা করছি তখন আমাদেরকে মেজারমেন্ট রাখতে হবে যে আমরা যদি ফ্রন্টে কোনো একটা পোর্ট্রেট করি তাহলে দুটো আই সকেটের যে ডিস্টেন্স তার মিডলের ডিস্টেন্সটাও আরেকটা আই সকেট হয়। অর্থাৎ যদি আমরা সেখানে একটা সার্কেল করি তাহলে 3টে সার্কেল আমরা সেখানে ফিট করাতে পারি। তারপর জাইগোমেটিক বোনের এরিয়ার দু সাইডে কিছুটা গ্যাপ থাকে। তো এই ছোট 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 জিনিসগুলো যদি আমরা ভালোভাবে অবজার্ভ করি, আমার তো মনে হয় না তোমাদেরকে কেউ ড্রয়িং শেখা থেকে ইমপ্রুভ করা থেকে আটকাতে পারবে। এবার আরেকটা মেন জিনিসে আছি, সেটা হলো কানের প্লেসমেন্ট। আমরা কানের প্লেসমেন্ট অনেক ভুল করে থাকি, ইভেন আমার কিছু কিছু স্টুডেন্ট এখনও ভুল করছে। তো কান কোথায় থাকে? যখন আমরা একদম ফ্রন্টভাবে কোনো পোর্ট্রেটকে দেখি কান তখন একদম মিডলে থাকে। মিডল মানে আইব্রো আর নাকের যে লাইন সেই লাইন বরাবরই কানের পোর্শনটা হয়। এবার যখন আমরা ওপরের দিকে তাকাই তখন কানটা ডাউন হয়ে যায়, যখন আমরা নিচের দিকে তাকাই তখন কানটা আপ হয়ে যায়। এই পার্টটা তোমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকে অবজার্ভ করতে হবে, তোমাদেরকে অ্যাঙ্গেলটা বুঝতে হবে, তোমাদেরকে পার্সপেক্টিভটা বুঝতে হবে। একটা মুখকে যদি আমরা বিল্ডিংয়ের পার্সপেক্টিভে ফেলি তাহলে খুব ইজিলি এটা আমরা বুঝতে পারি। তো এই সব জিনিসই আমি দেখিয়ে দেবো। যদি তোমরা কমেন্ট করো যে বুঝতে পারছো না বা জানো না এগুলো, তাহলে আমি এগুলো সব ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। এবার আসি ডিটেলস পার্টে তোমাকে তোমার পেন্সিলটা একটু শার্প রাখতে হবে। তুমি 2B ইউজ করো বা 4B, এখানে আমি 4B ইউজ করছি স্টেডলারের। তো পেন্সিলটা শার্প রাখতে কেন হবে? যেখানে তোমার পেন্সিলটা হালকাভাবে ঘষতে হবে সেখানে তুমি হালকাভাবে স্ট্রোক দিতে পারবে, যেখানে তোমার পেন্সিলটা একটু ডার্ক চাই, একটু শার্প এজ চাই, তুমি সেখানে শার্প এজ দিতে পারবে। আমি এখানে চোখ থেকে শুরু করছি, বাট ড্রয়িংয়ের সময় আমি কিন্তু প্রথমে নাকটা ড্রয়িং করেছিলাম। তোমরা দেখেছো কি না আমি জানি না, বাট আমি সবসময় চেষ্টা করি নাকটা প্রথমে ড্রয়িং করতে। সেটা নর্মাল পোর্ট্রেটে হোক, সেটা কম্পোজিশন হোক, যেখানেই হোক না কেন প্রথমে নাকটা ড্র করার চেষ্টা করি, দেন চোখে মুখে আসার চেষ্টা করি। বা ডিটেলসের ক্ষেত্রে এখানে আমি জাস্ট চোখ থেকেই শুরু করছি, যেহেতু আমার প্রপোর্শনটা আমার মোটামুটি সাজানো হয়ে গিয়েছিল। এখানে আমি চেষ্টা করছি শুধুমাত্র ব্লক দেখতে। আমরা চোখ ড্রয়িং করার সময় অনেক সময় কি করে থাকি যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওপর আর নিচে খুব গাঢ় করে একটা লাইন দিই, যেটা বেসিক সবার ভুল হয়। তোমরা অনেকেই রিলেট করতে পারবে, আমি জানি সেটা, কিন্তু তোমাদেরকে সেটা করা যাবে না। তোমাদেরকে অবজার্ভ করতে হবে। এটাও একটা টেকনিক আছে, খুব ইজিলি চোখ বোঝাতে পারবে। জাস্ট ওপরের লাইন আর নিচের লাইন, নিচে জাস্ট একটু শ্যাডো এরিয়া দিয়ে লাইন দিয়ে তোমরা ইজিলি দেখতে পাবে। আমি নেক্সট পার্টে যখন এর কম্পোজিশন পার্টটা আসবে তখন আমি ডিটেলসে বুঝিয়ে দিতে পারবো, আশা করছি তোমাদেরকে। তো মুখ কিভাবে করতে হয় সেটাও তোমরা দেখোনি, অনেকে ভুল করো। মুখ তোমরা একদম ওপর থেকে ওপরের লাইন নিচের লাইন সব একসাথে টেনে দাও, তার জন্য মুখটা সেই স্মার্ট ব্যাপারটা আসে না। নাক কিভাবে করতে হয় এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে, অবজার্ভ করতে হবে। আর আমি তোমাদেরকে ফ্রিতে এত ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আমি চাই তোমরা এখান থেকে কিছু শেখো। আর তার জন্য তোমাদেরকে কোনোরকম কোনো স্কিপ না করে প্রতিটা কথা শুনতে হবে, প্রতিটা পার্ট অবজার্ভ করতে হবে। আর তারপর সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো সেইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো, আমি গাইডেন্স দিই, আমি ক্লাস করাই, বাট আমি একটাই মন্ত্র তোমাদেরকে বলবো, হার্ডওয়ার্ক। শুধু ট্যালেন্টেড হয়ে কিচ্ছু হবে না। তুমি যদি পরিশ্রম করতে না জানো, স্মার্ট ওয়ার্ক তো জরুরি, বাট তুমি যদি পেশেন্স না রাখতে পারো, তুমি যদি পরিশ্রমী না হও, তুমি যদি কন্টিনিউয়াস একটা কাজই বারবার করতে না পারো, তাহলে তোমার কখনোই ইমপ্রুভ হবে না। বিশেষ করে যারা আর্ট কলেজের প্রিপারেশন নেয়, আমি তাদেরকে নিট, জেই এদের সাথে তুলনা করি। কেন? তার কারণ তুমি যদি নিটের এক্সাম দাও বা তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের এক্সাম দাও, তোমার হয়তো ফার্স্ট ইয়ার হলো না, তারপর আবার দিচ্ছ, তারপর আবার দিচ্ছ, এইভাবেই তোমাকে পেশেন্স ধরে রাখতে হবে। তোমাকে সেই সেম
ইঞ্জিনিয়ারিং হলে সেম ম্যাথ করতে হবে, সেম ফিজিক্স, সেম কেমিস্ট্রি। নিট হলে সেম বায়ো, সেম ফিজিক্স, সেম কেমিস্ট্রি। তোমাকে সেম জিনিস বারবার পড়তে হবে, বারবার সেম টেস্ট, বারবার সেম এক্সাম, সেম কোচিং সেন্টার। তোমাকে বোর হওয়া যাবে না। তুমি যেদিন বোর হয়ে যাবে কোনো একটা কাজ করতে, সেই কাজটা তুমি লাস্ট পর্যন্ত করতে পারবে না। সেরকমই ততটাই ঠিক কঠিন এই আর্ট কলেজের এক্সামও। অনেকেই যেই বছর এইচএস দেয় সেই বছরই পেয়ে যায়, অনেকেই সেই বছর পায় না, 1 বছর পরে পায়, অনেকে 2 বছর পরে পায়, অনেকে 3 বছর পরে পায়, অনেকে আবার পায় না। তাহলে কি সে পরিশ্রম করছিল নাকি করছিল না, সেটা তোমরাই বলবে, কারণ তোমরাই জানো তোমরা কতটা হার্ডওয়ার্ক করছো। একটাই মন্ত্র, বারবার করো, বারবার করো, বারবার করো, আরও করো, বারবার করো। ভুল হচ্ছে, ভুলটাকে ঠিক করো, আবার করো, বাট ভুলটা রিপিট না করে কাজটা রিপিট করো। ভালো স্টুডেন্ট কখনো একটা ভুল বারবার করে না। যদি ভুল করেও, সেই দুটো ভুলের ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়। এবার অল্প করে একটু ইরেজ করে নিচ্ছি, তারপর তোমরা দেখবে আমি কানের প্লেসমেন্টটা করব। কানটা খুব ইজি অ্যাকচুয়ালি, শুধু একটু ভালো করে দেখা কতটা এখানের ক্ষেত্রে অল্প একটু উঠে আছে, আইব্রোর থেকে অল্প একটু ওপরের দিকে উঠে আছে। আর আমি এখানে লাইনগুলোকে ভালো করে অবজার্ভ করছি। তোমরা অনেকেই লাইন ভালো করো, অনেকে আবার লাইনে প্রবলেম হয়। লাইন চেষ্টা করবে সবসময় নেভার এন্ডিং লাইনটা অ্যাপ্লাই করতে, কখনো ডট পড়ে যাওয়া লাইনটা ব্যবহার করবে না, তাহলে তোমার কাজটা বাকিদের তুলনায় অল্প একটু হার্ড লাগবে, লাইনগুলোর মধ্যে সেই ফ্লোটা থাকবে না। এখানে দেখো আইব্রো থেকে অল্প একটু উঠে আছে। এই ছোট ছোট জিনিস অবজার্ভ করলেই তোমার যে কোনো মুখ। এবার দেখো এই কাজটা, এই যে পোর্ট্রেটটা আমি বলেছিলাম যে একদম রিয়েল টাইমে দেখাবো, রিয়েল টাইমেই দেখালাম। মোটামুটি 15 মিনিট, 10 থেকে 12 মিনিট মতো আমার লেগেছে। আস্তে আস্তে ধরে ধরে করেছি, মুখটা বড়, কম্পোজিশনের তুলনায় মুখটা বড়। তো খুব ইজিলি তুমি একটা কম্পোজিশনের মুখ যদি ভালো করে অবজার্ভ করে থাকো, ভালো করে প্র্যাকটিস করে থাকো, তুমি 5 থেকে 10 মিনিটের মধ্যেই একটা মুখ তুমি করতে পারবে। এবার ধরো তুমি একটা মুখ 5 মিনিটে করছো বা 10 মিনিটে করছো, তাহলে 3টা বা 4টা মুখ তোমাকে করতে হবে 40 মিনিট। বাকি ফিগারের পোর্শনটা তুমি খুব ইজিলি করতে পারবে, কারণ মুখের মধ্যে নাক, চোখ, ঠোঁট, কান সব কিছু থাকছে। হাত পায়ের মধ্যে সেই অনেক বেশি কঠিন ব্যাপারটা থাকবে না। তো সেটা তুমি খুব ইজিলি বাকি 20 মিনিটে খুব ইজিলি মুখের পোর্শনটা ড্রয়িং করতে পারবে, মুখের সাথে বডির পোর্শনটা ড্রয়িং করে ফেলতে পারবে। তাহলে 1 ঘন্টার মধ্যে খুব ইজিলি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কারণ আমরা যারা ছবি আঁকি তারা বাড়িতে বসে যতটা টাইম লাগাই, এক্সাম হলে কিন্তু ততটা টাইম লাগে না অ্যাকচুয়ালি। তোমরা যারা এক্সাম দিয়েছো, যাদের এই ভয়টা ছিল যে এক্সাম হলে গিয়ে কি করব, আই গেস তাদের এই প্রবলেমটা হবে না, কারণ এক্সাম হলে গিয়ে ঠিক হয়েই যায় তাড়াতাড়ি। এটা যদিও শীতকালে আমার ছবিটা তোলা ছিল। আমি সবসময় চেষ্টা করি নিজের তোলা ছবি করতে, যেরকম আমি বলে আসছিলাম যে নিজের তোলা ছবি খুব ইম্পর্ট্যান্ট, তাহলে সেই মুখটা আর অন্য কারোর কাছে থাকবে না। আর যখন তোমার কম্পোজিশনের মালিক তুমি নিজে হবে, কোনো তোমার টিচার বা তোমার গাইডেন্স বা তোমার মেন্টর না। অ্যাকচুয়ালি কি হয়, তোমার মেন্টর যে আছে বা আছেন, উনি আরও তোমার মতো 10 জন 12 জনকে বা আরও বেশি 30 40 50 জনকে গাইড করছেন। সবাইকে তো উনি একই রকমভাবে গাইড করছেন। তো তোমাকে ভাবতে হবে যে আমি আমার কাজটা আলাদা করব কিভাবে, তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে আমার মতো করে। এই জিনিসটা যদি ভালো করে না বুঝতে পারো, তাহলে কখনোই তুমি বাকিদের থেকে 1 স্টেপ এগিয়ে যাবে না। আমি সবসময় বলি, তুমি সবসময় ভাবতে হবে তোমাকে যে তুমি যতটা কাজ করছো, তোমার মতো আরও বাকিজন সেম মতোই কাজ করছে, তোমাকে তার থেকে 1 স্টেপ বেশি কাজ করতে হবে। এখন ভোর 4টা বাজছে, আমি এখন ভয়েস রেকর্ড করছি, কারণ এই টাইমটা একটু ঠান্ডা হয়, এই টাইমে আমি ফ্যান অফ করে ভয়েস রেকর্ড করতে পারবো। তো তোমার কোনো রকম বাধা বা তোমার কোনো রকম প্রবলেম, কোনো এক্সকিউজ হতে পারে না তোমার কাজটা আটকাতে। তোমাকে কাজটা করতে হবে, তুমি যেই সিচুয়েশনেই থাকো না কেন, তোমাকে কাজটা করতে হবেই। যদি এটা ভেবে নাও, তাহলে তুমি খুব ইজিলি সেই কাজটা অ্যাচিভ করতে পারবে, সেই কাজটা কমপ্লিট করতে পারবে।
এখানে আমি ব্যাকগ্রাউন্ডের যে জিনিসগুলো আছে, সামনে ফোরগ্রাউন্ডে আর ব্যাকগ্রাউন্ডে যেসব জিনিসপত্রগুলো আছে, চায়ের দোকানে অ্যাকচুয়ালি যেসব জিনিস থাকে সেই রকমভাবে আমি একটু ড্র করছি, সেই জিনিসগুলোকে রাখার চেষ্টা করছি। বিভিন্ন রকমের জিনিস, ড্রাম, ডিমের ট্রে থাকে অনেক সময়, তারপর অনেক ঝোলার মধ্যে ডিম রাখা থাকে, ডিমের শুধু ট্রে থাকে না। তো সেই রকম অনেক কিছু জিনিস থাকে যেগুলো তুমি রাখতে পারো, যেগুলো তুমি অ্যাড করতে পারো। আমি এখানে বেসিক রকম একটা ড্রয়িং করেছিলাম, বেসিকভাবেই সেটাকে কমপ্লিট করেছি। দেন এবার আমি ফাইনাল লাইনে যাব। এইখানে আসলো মজা। দেখো, এতক্ষণ পর্যন্ত আমি এগোচ্ছিলাম, এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা তুমি 2B বা HB তোমার পেন্সিল হিসেব মতো তুমি করবে। যদি তুমি ওয়াটার কালার করো সেখানেই এনাফ, এই মধ্যেই তুমি আটকে যেতে পারো। কিন্তু যদি তোমাকে শুধুমাত্র লাইন ড্রয়িং দেয়, তখন তোমাকে একটু কাজ করতে হবে, তোমাকে নিজের 100%টা দিয়ে আসতে হবে। এবার দেখো, আমি একদম ফ্রেশ করে নিয়েছি, মোটামুটি ইরেজ করে নিয়েছি চারকোল ইরেজার দিয়ে, বা ক্লে ইরেজার যেটাকে বলে, নিডেবল ইরেজারও বলে। তো সেই ইরেজারটা দিয়ে আমি মোটামুটি ফ্রেশ করে নিয়েছি। তারপর, কারণ 2-4টে লাইন ছিল এক্সট্রা, তারপর এবার যখন আমি লাইনগুলোকে অ্যাড করছি তখন সিঙ্গেল লাইনই অ্যাড করার চেষ্টা করছি, স্ট্রেট লাইন। দেন এবার সেটা যেখানে ডার্ক আছে সেখানে ডার্ক, যেখানে লাইট আছে সেখানে লাইট, এটা তোমাকে অবজার্ভ করতে হবে। তুমি যদি এই অবজারভেশনে কাঁচা হও তাহলে তুমি কখনোই লাইট ঠিক করতে পারবে না। অনেক সময় কি হয়, কোনো কারণ নেই ডার্কের, অনেক স্টুডেন্টরা আছে যারা আমি ভ্যালু অ্যাড করতে বলেছি, হয়তো আমার ইউটিউব ভিডিওতে দেখেছে বা ইনস্টাগ্রামে দেখেছে যে আমি লাইন কিভাবে অ্যাড করতে বলি, নেভার এন্ডিং লাইন কিভাবে অ্যাড করতে বলি, লাইনের ফ্লো কিভাবে অ্যাড করতে বলি, তো সেটা দেখে জাস্ট অ্যাড করে দিয়েছে। তারা বোঝেইনি যে অ্যাকচুয়ালি ডার্কটা কোথায় দরকার, অ্যাকচুয়ালি লাইটটা কোথায় দরকার আর কেন দরকার। আমরা ডার্ক লাইন কোথায় দেব সেটা কি আমরা জানি? বলো তো তোমরা, কমেন্টে বলো। আমরা ডার্ক লাইনটা বা যেখানে লাইনের মধ্যে যে ফ্লোটা, লাইট আর ডার্কটা কেন দিই, এটা আমি তোমাদের কাছ থেকে অ্যান্সারটা চাই। তোমরা এই টাইমেই পজ করে কমেন্টে আমাকে অ্যান্সারটা করে দাও। যারা জানো না, যারা বুঝতে পারছো না, তাদের জন্য আমি উত্তরটা বলে দেব। তো এইখানে দেখো, আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডের যে সিঙ্গেল, যেটা একদম ফ্রন্ট ফেস যেটা, সেটাকে ড্র করলাম। ওর পাটা কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না। এখানে এটা নেগেটিভ পয়েন্ট নয়। কেন নয়? কারণ আমি এমনভাবে এটা ড্র করিনি যাতে পেজ থেকে কম্পোজিশনের পা বেরিয়ে গেছে। অনেক সময় যদি পেজ থেকে কম্পোজিশনের পা বেরিয়ে যায় সেটা নেগেটিভ হতে পারে, কারণ তুমি ফুল ফিগার করলে না। ফুল ফিগার না করলে সেটা সমানভাবে গ্রাহ্যনীয় নাও হতে পারে। আবার তোমার ক্ষেত্রে তোমার কম্পোজিশন যদি ভালো হয় সেটা গ্রাহ্য হতে পারে। আমার মনে হয় না করাটাই বেটার, ফুল ফিগারটা অ্যাড করাটাই সব থেকে ভালো হয়। চেষ্টা করবে একটু গ্যাপ রাখতে, ওপরের দিকে নিচের দিকে একটু গ্যাপ রাখলে তোমার কম্পোজিশনটা ওয়েল কম্পোজড হবে। এখানে আমার কাজের ক্ষেত্রেও তোমরা সেই ব্যাপারটা দেখতে পাবে। আমি এখানে একদম আস্তে 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 করে লাইনগুলোকে ড্র করার চেষ্টা করেছি। তোমাকে শান্ত থাকতে হবে যখন তুমি লাইন ড্র করবে, হঠকারিতা করা যাবে না। হঠকারিতা করলেই বুঝবে তুমি ভুল করছো। হঠকারি করে কোনো কাজ হয় না, বিশেষ করে লাইন তো নাই। লাইনের কাজ সব সময় শান্তভাবে করতে হয়, কারণ তোমার হাত কতটা প্রেশার দিতে পারছে বা কতটা প্রেশার দিচ্ছে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। হাত আর পেন্সিল থাকলেই যে তুমি লাইন আর ডার্ক লাইনটাকে অবজার্ভ করতে পারবে, সফট আর লাইটটাকে, সেটা কিন্তু নয়। লাইট আর ডার্ক অবজার্ভ করতে হলে তোমাকে তোমার হাতের ওপরও ডিপেন্ড হতে হবে। মাথা তো বলবে যে এখানটায় লাইট হবে, এখানটায় সফট হবে, এখানটায় ডার্ক হবে, এখানটায় হার্ড হবে, এইগুলো তো মাথা বলে দিল। বাট তোমার হাতে যদি সেই স্কিলটা না থাকে, লাইন টানার যে ব্যাপারটা, সেই ফ্লোটা যদি না থাকে, তুমি কিন্তু ততটা ভালোভাবে করতে পারবে না। তার জন্য কি করতে হবে? এবার আসি, এর জন্য কি করতে হবে। এই যে লাইনটা আমি টানছি, এই লাইনটা কি একদিন টানলেই হয়ে যাবে? না। এই লাইনটা কি তুমি টানতে পারবে? অবশ্যই পারবে। এই লাইনটা কি আজকে আমার কাজটা দেখার পরেই করতে পারবে? একদমই পারবে না।
অনেকে হয়তো পারবে, অনেকে পারবে না। যারা একদম জানো না এই লাইনটা কিভাবে করা হয়, কিছুটা শিওরভাবেই বলছি তোমরা পারবে না। কেন পারবে না? তাহলে আমি কেন পারছি? কারণ আমি প্র্যাকটিস করেছি এই লাইন। কিভাবে প্র্যাকটিস করেছি? স্ট্রেট লাইন টেনে টেনে প্র্যাকটিস করেছি। একটা সার্কেলের ভেতরে লাইন ভরাট করার চেষ্টা করেছি, একটা ট্রায়াঙ্গেলের ভেতরে লাইন ভরাট করার চেষ্টা করেছি, একটা রেক্ট্যাঙ্গেলের ভেতরে লাইন ভরাট করার চেষ্টা করেছি, ছোট ছোট লাইন ভরাট করার চেষ্টা করেছি, ছোট ছোট ক্রস হ্যাচিং দেওয়ার চেষ্টা করেছি। এইভাবেই তোমাকে একটা কাজ কমপ্লিট করার আগে অনেক লাইন প্র্যাকটিস করতে হবে, তবে তুমি এই লাইনটা অ্যাচিভ করতে পারবে, এই লাইনের ফ্লোটা অ্যাচিভ করতে পারবে। আমি আমার স্টুডেন্টদেরকে রোজ বলি যে রোজ ছবি আঁকতে বসার সময় আর ছবি আঁকার শেষে তোমাকে লাইন প্র্যাকটিস করতেই হবে। তুমি যদি লাইন প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কিছু হবে না। কারণ তোমার হয়তো ড্রয়িংটা ঠিক আছে, তুমি হয়তো ভালোভাবে ব্লক করেছো, সব কিছু ঠিক আছে, সব ঠিকঠাক ছিল, কিন্তু তুমি ওই লাইনের ফ্লোতে মার খেলেই তোমার নেগেটিভ পয়েন্ট আসবে। আবার শুধু যদি আমি কম্পোজিশনের ক্ষেত্রে নাও বলি, আমি যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রেই যদি একটা পোর্ট্রেটই ধরো, তুমি একটা কাজ করলে আমি একটা কাজ করলাম, হয়তো ড্রয়িংটা দুজনেরই এক, কিন্তু লাইনের ফ্লোয়ের জন্য তোমার হয়ে গেল কাজটা হার্ড, একটু বিতিকিচ্ছিরি, আর আমি যেটা করলাম সেটা হয়তো হলো একটু ভালো। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করছি, ব্যাকগ্রাউন্ডে যে সামনের দিকে যে ড্রামগুলো ছিল, সেই ড্রামগুলো, একটা ড্রাম একটু ছোট হয়ে গেছিলো, আমি ওই ড্রামটাকে একটু চেঞ্জ করলাম। আর এই ড্রামের আবার ড্রয়িং আছে, ড্রামের আবার পার্সপেক্টিভ আছে। এই ধরনের চোং জাতীয় সিলিন্ড্রিক্যাল যে পার্টগুলো হয়, এগুলো তুমি ব্লকে করতে পারবে না। এই ধরনের সেরামিক্সের পট, এই ধরনের চায়ের কাপ, এই সব জিনিস, বোতল, ড্রাম, বালতি, হাঁড়ি, এই সব জিনিসগুলো তোমাকে ওভাল শেপেই নিয়ে আসতে হবে, তবেই এক্স্যাক্ট অ্যাঙ্গেলটা তুমি ঠিক করতে পারবে। এটা যদি ঠিক না করো তাহলে কিন্তু তোমার কাজ কোথাও না কোথাও গিয়ে আটকে যাবে, কোথাও না কোথাও গিয়ে বোঝা যাবে যে তোমার ড্রয়িং সেন্স নেই। তো এইটাও একটু ভালো করে অবজার্ভ করে দেখো। এখানে আমার কিন্তু দুটো ফিগার মোটামুটি কমপ্লিট, সামনের দিকে যে পটগুলো আছে সেগুলোও মোটামুটি কমপ্লিট, ব্যাকগ্রাউন্ডের যে পোর্শনটা আছে চায়ের দোকানের সেটাও মোটামুটি কমপ্লিট। এবার আমি এখানে যেরকম সাইড ফেস, তোমরা বাঁ দিকের যে সাইড ফেসটা দেখছো এখন, এই বাঁ দিকে করে থাকা সাইড ফেস একটু আগেই আমি যেই কাজটা করেছিলাম, তোমরা সেই কাজটার একদম লেফট সাইডে সেই কাজটাই দেখেছো, সেই মুখটাই দেখেছো। এখানে অ্যাকচুয়ালি সেই মুখটাই হচ্ছে। আইব্রো থেকে নাকের ডিস্টেন্স, নাক থেকে থুতনির ডিস্টেন্স, আইব্রো থেকে হেয়ারের লাইনের ডিস্টেন্স, তিনটে ডিস্টেন্স সমান হয়। তোমরা জানো নিশ্চয়ই, জানো? বেশ, যদি না জানো তাহলে অবশ্যই কমেন্ট করো। দেখো, এখানে বলতে লজ্জা নেই যে আমি বুঝতে পারছি না দাদা, এখানে বলতে লজ্জা নেই দাদা এটা নিয়ে টপিকটা নিয়ে এক্সাম তাড়াতাড়ি একটু ভিডিও দাও, এটা বলতে লজ্জা নেই দাদা আমার সেইভাবে কোনো মেন্টর নেই, আমি কারোর কাছে শিখি না, আমি তোমার ভিডিও থেকেই শিখছি। এখানে আমার ভালো লাগা, আর তার সাথে যদি তোমরা আমাকে একটু ইনস্টাগ্রামে কাজ পাঠাও, সুরজিৎ আর্ট ওয়ার্ক এই নামেই আমার ইনস্টাগ্রাম আছে, দেখলেই তোমরা সেখানে দেখতে পাবে, আমার কাজ দেখলেই বুঝতে পারবে। সুরজিৎ আর্ট ওয়ার্ক, SURAJIT নট সুরজিৎ, সুরজিৎ, SURAJIT, সুরজিৎ। যাই হোক, এই কাজ যখন আমরা করব তখন অবশ্যই, এরপর যখন আমরা ওয়াটার কালার করব তখন অবশ্যই তোমাদের এই কম্পোজিশনের যে ডাউট ক্লিয়ার করে দেবো। এটা চায়ের দোকান, তার কম্পোজিশন। এই চায়ের দোকানে কিন্তু নর্মাল চায়ের দোকানের মতোই ওই পেছনে একটা গাছ, থামের ওপর অনেকে বসে আছে, সামনে একটা ছোট সরু টেবিল দেওয়া আছে, সেখানে বসার জায়গা আছে, সেখানে একজন ওয়েটার আসলো, ওয়েটার এসে চা দিচ্ছে, আর দূরে ওই গুমটির দোকানের ভেতরে চায়ের দোকানই বসে আছে। তো এটা খুব নর্মাল একটা কম্পোজিশন যেটা আমরা দেখেই আসি। এখানে কি আছে? এখানে আছে একজন ভিক্ষুক ভিক্ষে করছে বা চা নিতেই চাইছে। আমি জানি ভিক্ষে করছিল, বাট তোমাকে ফিল করতে হবে না যে ভিক্ষেই করছে, চা নিতে আসছিল, চা নিতে চাইছিল। দুজন চা নেওয়ার জন্য ওয়েট করছে, একজন চা নিয়ে আছে হাতে,
একজনকে টাকা দিচ্ছে, ওই দোকানিকে টাকা দিচ্ছে, তুমি চাইলেই এই কম্পোজিশন করতে পারো। এবার আমি সেভাবে ধরিনি যে চায়ের দোকানে কি কি বাসন কোসন থাকে, কেটলিটা কোথায় থাকে, সব কিছু অতটা ডিটেলসে ধরে নিই, একটু জাস্ট ধরা আছে কেটলির পোর্শনটা, বাকি ছেড়ে দিয়েছি মোটামুটি। এখানে দেখো ব্যাকগ্রাউন্ডের আগে যে ফিগারটা আমি ড্র করছি, এই ফিগারটার এই যে লাইনগুলো দিচ্ছি না, এই লাইনগুলো একটু অবজার্ভ করো। যখন আমরা ওয়াটার কালারটা করবো না, তখন আবার এই মজাটা আবার আলাদা রকমভাবে ফিল করাবো। তো এই লাইনগুলোকে অবজার্ভ করো, লাইনগুলোকে দেখো। বারবার বলছি, শুধু ব্লকে ড্রয়িং করলে হবে না, ব্লকে ড্রয়িং তো করতে হবে, তুমিও করছো আমিও করছি, বাট তোমাকে এক স্টেপ এগোতে হবে। তোমাকে এক স্টেপ, তুমি কীভাবে এগোবে? তোমাকে এক স্টেপ এগোতে গেলে তোমাকে নিজে হার্ডওয়ার্ক করে লাইন ঠিক করতে হবে, তোমাকে নিজে স্কিল ডেভেলপ করে ফিগারের প্রপোর্শন ঠিক করতে হবে, নিজে তোমাকে ফিগারের ফ্লো ঠিক করতে হবে। প্রপোর্শন তো থাকছেই, অ্যাঙ্গেল ঠিক করতে হবে, পাটা কিভাবে থাকে সেটা বুঝতে হবে, পায়ের পাতা কিভাবে থাকে বুঝতে হবে। আমরা একটা জিনিস হয়তো জানি না, আমি আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, যে পায়ের পাতা কখনো প্যারালালভাবে থাকে না। তোমরা কি এটা খেয়াল করেছো? আমি জানি তোমরা খেয়াল হয়তো করেছো, আবার অনেকেই হয়তো খেয়াল করনি, জাস্ট এঁকে গেছো। পায়ের পাতা সব সময় কোনো না কোনো অ্যাঙ্গেলে, একটার সাথে অপোজিট অ্যাঙ্গেলে থাকে। বলতে পারো সমমেরু বিকর্ষণ হচ্ছে। তো সেই জিনিসটাই পায়ের ক্ষেত্রে ঘটে। যদি তোমরা খুব স্টিফভাবে দাঁড়িয়ে থাকো, স্টিল ফটো তুলছো, পরীক্ষার অ্যাডমিট কার্ডের জন্য ছবি তুলছো, ব্যাকগ্রাউন্ডে নীল কালারের বর্ডার বা ব্যাকগ্রাউন্ডে নীল কালারের একটা ড্রাপারি চাদর, সবুজ কালারের একটা ড্রাপারি, তোমাকে দাঁড়াতে বলেছে, চুলে একদম চবচবে করে তেল মেখে তুমি দাঁড়িয়েছো, স্কুলের টাই, স্কুলের ড্রেস পরে, মুখে কোনো হাসি নেই, দাঁড়িয়েছ। সেই যে স্টিল ছবি তোলা হচ্ছে, সেই সময় পা হয়তো স্ট্রেট থাকতে পারে, কিন্তু তারপর তুমি যখন নর্মাল মোডে থাকবে, অর্থাৎ নর্মাল মোড কখন হয় আমাদের? আমরা যখন রিল্যাক্সে থাকি, আমরা যখন বসে থাকি, আমরা যখন দাঁড়িয়ে থাকি, আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন। তো যখন তুমি নর্মালি দাঁড়িয়ে থাকো, তখন অবজার্ভ করবে। নিজেকে অবজার্ভ করতে পারবে না, তাহলে অপরকে অবজার্ভ করবে। তুমি অনেক মানুষকে দেখতে পাবে যারা তোমার আশেপাশে দাঁড়িয়ে আছে। তুমি স্টেশনে যাও, তোমার আশেপাশে নিশ্চয়ই স্টেশন আছে, সেখানে গিয়ে স্টাডি করো, খুব দরকার। তো তুমি দেখতে পাবে যে সবার পাটা প্যারালালে নেই, প্যারালালে থাকছে না, প্যারালালে সে দাঁড়িয়েও থাকছে না। তো অনেক সময় আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি এটা দেখেছি, তারা প্যারালাল করে ফেলে, দাঁড়িয়ে আছে প্যারালালভাবে, চলছে প্যারালাল, সব কিছুই প্যারালালই হচ্ছে। হয়তো চলার সময়ও প্যারালাল থাকে না, তোমরা সেটা খেয়াল করো না। চলার সময় একটা পা উঠে থাকে, একটা পা ডাউনে থাকে, আর উঠে থাকা ডাউনে থাকাটা সবসময় চলতে থাকে, রিপিট হতে থাকে। তো তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে প্যারালাল কিছু হয় না। আজকে তোমরা কিন্তু এটাও শিখলে। আমি জানি না তোমরা এটা জানতে কি না, যারা খুব ভালোভাবে স্টাডি করেছো আশা করছি তারা জানবে। আচ্ছা, কিছুক্ষণ আগেই আমি একটা প্রশ্ন করেছিলাম যে লাইট আর ডার্ক লাইন আমরা কোথায় কোথায় দেব। অ্যাকচুয়ালি আমরা যখন নর্মালি এই লাইনটা দেখি, তখন আমরা যাতে বুঝতে পারি এর শ্যাডো পার্ট কোথায় আছে আর লাইট পার্ট কোথায় আছে, তাহলেই ছবিটা কোথাও না কোথাও গিয়ে একটু স্ট্রং হয়। তো যখন আমরা কোনো কালার করব, তখন যেখানে যেখানে ডার্ক চাপাতে পারি, সেটা অ্যাকচুয়ালি শ্যাডো পার্টে আছে বলেই ডার্ক চাপাবো, সেই এরিয়াগুলো অ্যাকচুয়ালি ডার্ক লাইনের মধ্যে দিয়ে যাবে। আর লাইট পার্ট, ধরো একটা হাতের ওপরের দিকে লাইট পড়ছে, তো আমার ওপরের দিকে লাইট লাইন থাকবে, নিচের দিকে ডার্ক লাইন থাকতে পারে, তো নিচের দিকে ডার্ক লাইন হবে। সেটাও আবার পুরোপুরি হবে না, সেটা কিভাবে থাকবে? হাতের মধ্যে ভাঁজ আছে অনেক, তো হাতের একটা নির্দিষ্ট কার্ভ হয়, সেই কার্ভের জন্য কিভাবে লাইনের ডার্ক আর লাইটটা আসে সেটাও বুঝতে হবে। তো বেসিক এই জিনিসগুলো যদি আমরা জেনে নিই, কি কি জানতে হবে? আমরা কিভাবে বা কতটা ফিগারটাকে বড় করব বা ছোট করব, আমরা কোথায় ফিগারগুলোকে সাজাবো, আমরা পার্সপেক্টিভ কি ইউজ করব, আমরা কোন নিয়মটা লাগাবো, অর্থাৎ রুলস অফ থার্ডের কিভাবে অ্যাপ্লাই করব, দেন ঠিকঠাকভাবে ড্রয়িং
লাইন আর অবজারভেশন, ব্যাস। তাহলেই তুমি এইভাবে ওয়াটার কালার করতে পারবে। দেন এই যে ওয়াটার কালারটা আমি করলাম, এই স্টেপটাও খুব তাড়াতাড়ি আসবে। আমি তোমাদেরকে পুরোটাই আনবো, পুরো ভিডিওটাই এইভাবেই তোমরা দেখতে পাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করে জানিও যদি বুঝতে পারো কম্পোজিশন কিভাবে হচ্ছে। আর যদি কোনো রকম ডাউটস থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে এই ভিডিওতে, অর্থাৎ কালার কম্পোজিশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।